বিসমিল্লাহির রহমান রাহিম। রাকিব অ্যাকাউন্টিং কেয়ারের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। নবম এবং দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের দশম অধ্যায়টির নাম আর্থিক বিবরণী। আজকে তার দ্বিতীয় পর্ব। আর্থিক বিবরণীর 5টি ধাপ প্রস্তুত করতে হয়। তার ভেতর নবম এবং দশম শ্রেণীর জন্য বিশদায় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, আর্থিক বিবরণী প্রস্তুত করতে হবে। আজকে এই পর্বে আমি বিশদায় বিবরণী নিয়ে কথা বলবো। বিশদায় বিবরণী করতে গেলে আমাদের 3টা ধাপ অতিক্রম করতে হবে। একটা, মোট মুনাফা বের করতে হবে, পরিচালনা মুনাফা বের করতে হবে, তারপর নিট মুনাফা বের করতে হবে। তাহলে আজকে আমরা এই বিশদায় বিবরণীর প্রথম অংশটা করব। মোট মুনাফা কিভাবে বের করে এটা আমরা শিখব। তার আগে আর্থিক বিবরণী করতে হলে আমাদের উপরে একটা কি থাকবে, রেওয়া মিল থাকবে, নিচে কি থাকবে, সমন্বয় থাকবে। এই রেওয়া মিল সমন্বয় এই দুইটা আমাদের থাকবে। এখন আমি প্রথম পর্বে আলোচনা করেছিলাম যে সমন্বয়ের এন্ট্রি 2বার যাবে আর রেওয়া মিলের এন্ট্রি 1বার যাবে। আমি আবারও বলছি, সমন্বয়ের এন্ট্রিগুলো 2বার লিখতে হবে। আমাদের যে কোনো দুইটা বিবরণীতে এই সমন্বয়ের এন্ট্রিগুলো কয়বার যাবে? 2বার। আর যে কোনো বিবরণীতে রেওয়া মিলের এন্ট্রিগুলো কয়বার যাবে? 1বার। এই কথাটা মাথায় রাখতে হবে। এখানে একটা লাইন আছে, এই লাইনটা হচ্ছে সমাপনী মজুত পণ্যের মধ্যে যে টাকা কম থাকবে ওই টাকা লিখতে হবে। এই কথা দ্বারা বুঝাইছি যে সমাপনী মজুত পণ্য মানে বছর শেষে যে মজুত পণ্যটা থাকে, এই সমাপনী মজুত পণ্য থাকবে সমন্বয়ের ভিতর। সমন্বয়ের ভিতরে 2টা টাকা থাকবে, যেমন সমাপনী মজুত পণ্য ক্রয় মূল্য 50,000 টাকা এবং বাজার মূল্য কত? 20,000 টাকা। যে টাকাটা কম থাকবে সেটা কোথায় আসবে? এই বিশদায় বিবরণীর ভিতরে আসবে। এখন এই বিশদায় বিবরণী আমরা এই ছকটা করব, মোট মুনাফা বের করব। বিশদায় বিবরণী করতে হলে আমাদের 3টা টাকার ঘর দিতে হবে। 1টা, 2টা, কয়টা? 3টা। তারপর একটা বিবরণী ঘর দিতে হবে। প্রথমে আসবে কি? বিশদায় বিবরণীর প্রথমে আসবে বিক্রয়। আমাদের কি করতে হবে? বিক্রয় দিয়ে শুরু করতে হবে। এই বিক্রয়টা কোথায় থাকে? এটা থাকবে রেওয়া মিলের ভিতরে। আমরা কেন বিক্রয় দিয়ে শুরু করব? মনে রাখতে হবে, একটা প্রতিষ্ঠান নগদ টাকা আগমন ঘটে বিক্রয়ের মাধ্যমে, আর এই বিক্রয় করলে কি হয়? আয় হয়। এই জন্য আমরা বিক্রয় দিয়ে শুরু করব। তারপর এই বিক্রয় থেকে কি করব? মাইনাস করব বিক্রয় ফেরত। বিক্রয় ফেরত কোথায় থাকে? বিক্রয় ফেরত অবশ্যই রেওয়া মিলের ভিতরে থাকবে। রেওয়া মিলের ভিতরে শুধু ফেরত লিখে যদি ডেবিট দিকে টাকা 2,000, ক্রেডিট দিকে টাকা 3,000 যদি দেওয়া থাকে, তাহলে ডেবিট দিকে যে টাকাটা থাকবে সেটা হচ্ছে বিক্রয় ফেরত, আর ক্রেডিট দিকে যে টাকাটা থাকবে সেটা হচ্ছে ক্রয় ফেরত। আমি আবারও বলছি, যদি রেওয়া মিলের ভিতরে ফেরত কথাটি যদি উল্লেখ থাকে, যদি ফেরত লিখে যদি ডেবিট দিকে অথবা ক্রেডিট দিকে টাকা থাকে, তাহলে আমরা বুঝবো বিক্রয় ফেরত থাকবে ডেবিট দিকে আর ক্রয় ফেরত থাকবে কি? ক্রেডিট দিকে। আমরা বিক্রয় ফেরত ডেবিটের টাকাটা এখানে নিয়ে আসব। এখন বিক্রয় বাট্টা। এই বিক্রয় বাট্টা কি? বিক্রয় বাট্টা আমাদের রেওয়া মিলের ভিতরে বাট্টা লিখে যদি 2 দিকে টাকা থাকে, তাহলে এটা আমরা মনে করব ক্রয় বাট্টা বা বিক্রয় বাট্টা নয়। অবশ্যই বিক্রয় বাট্টা যদি দেওয়া থাকে তাহলে আমরা
কি করব, বাদ দেব। আমি আবার বলছি, যদি রেওয়া মিলে বারটা লিখে দুই দিকে টাকা থাকে তাহলে এটা ক্রয় বারটা বা বিক্রয় বারটা ধরব না। অবশ্যই বিক্রয় বারটা যদি থাকে তাহলে আমরা কি করব, এই বিক্রয় থেকে বাদ দেব। তাহলে বিক্রয়ের বারটা আমরা এখানে লিখে দিলাম। তারপর লিখব প্লাস অলিখিত বিক্রয়। অলিখিত বিক্রয় বলতে যা লেখা হয় নাই, এটাকে বলা হয় অলিখিত বিক্রয়। এটা থাকবে সমন্বয়ের ভিতরে অথবা থাকবে ধারে বিক্রয়, একই কথা। এখন এই টাকাটা এখানে দিয়ে দিলাম। এই 4টা টাকা যোগ বিয়োগ করে যে টাকা বের হবে এটার নাম হচ্ছে কি, নিট বিক্রয়। এখন আমরা বের করব বাদ বিক্রিত পণ্যের ব্যয়। এখন এই নিট বিক্রয়ের সাথে আমরা বাদ বিক্রিত পণ্যের ব্যয় কি করব, বাদ দেব। এই বাদ বিক্রিত পণ্যের ব্যয় বলতে আমরা বুঝি বিক্রি করার ক্ষেত্রে যে ব্যয়টা হয় সেটাকে বলা হয় বিক্রিত পণ্যের ব্যয়। এটাকে এক কথায় বলা হয় প্রত্যক্ষ খরচ। এই বিক্রিত পণ্যের ব্যয়ের ভিতরে কোন কোন এন্ট্রি যাবে এটা আমরা লক্ষ্য রাখব। প্রথমে আসবে প্রারম্ভিক মজুত পণ্য, এটা অবশ্যই রেওয়ামিলের ভিতরে থাকবে, আমরা দ্বিতীয় ঘরে দিয়ে দিব। তারপর থাকবে ক্রয়, আমরা ক্রয়ের সাথে যদি কাজ থাকে তাহলে আমরা প্রথম ঘরে লিখব, যদি কোনো কাজ না থাকে তাহলে আমরা দ্বিতীয় ঘরে লিখব। তাহলে আমরা ক্রয় প্রথম ঘরে লিখলাম, এর সাথে কাজ আছে। ক্রয় ফেরত, এরা কোথায় থাকবে আমি বলছি, বিক্রয় ফেরত থাকবে ডেবিট দিকে আর ক্রয় ফেরত থাকবে ক্রেডিট দিকে। তাহলে আমরা দিয়ে দিব ক্রয় বারটা, এটা কি করব, আমরা দিয়ে দিব মাইনাস পণ্য উত্তোলন। মাইনাস কি, পণ্য উত্তোলন। এই পণ্য উত্তোলন কোথায় থাকবে, পণ্য উত্তোলন অবশ্যই সমন্বয়ের ভিতরে থাকবে। এটা আমরা কি করব, বাদ দিব, কারণ পণ্য উত্তোলন করলে কি হয়, ক্রয় থেকে বাদ যায়। সমন্বয়ের ভিতরে দেওয়া থাকবে মালিক কর্তৃক পণ্য উত্তোলন কয় হাজার টাকা, 2000 টাকা। এজন্য আমরা কি করব, ক্রয় থেকে পণ্য উত্তোলন কি করব, বাদ দিব। লক্ষ্য রাখতে হবে নগদ উত্তোলন ক্রয় থেকে বাদ যাবে না, নগদ উত্তোলন এখানে আসবে না, বিক্রিত পণ্যের ব্যয়ের ভিতরে আসবে না। মাইনাস বিনামূল্যে পণ্য বিতরণ। এই বিনামূল্যে পণ্য বিতরণ আমরা এখানে টাকা দিয়ে দিব। বিনামূল্যে পণ্য বিতরণ কোথায় থাকে, এটা থাকবে সমন্বয়ের ভিতরে। মাঝে মাঝে কোম্পানি বিক্রি প্রচারের জন্য বিনামূল্যে পণ্য বিতরণ করে থাকে। তো বিনামূল্যে পণ্য বিতরণ একটা কি, বিজ্ঞাপন। এটার ক্ষেত্রে ক্রয়ের পরিমাণ কি হয়ে যায়, কমে যায়। এই জন্য ক্রয় থেকে আমরা কি করি, বাদ দেই। তাহলে বিনামূল্যে পণ্য বিতরণ এটা কি করব, আমরা ক্রয় থেকে বাদ দেব। তারপর লিখব প্লাস অলিখিত ধারে ক্রয়। অলিখিত বলতে আমরা বুঝে যা লেখা হয় নাই, তার আরেকটা নাম কি, ধারে ক্রয়। এটা সমন্বয় থাকবে, যদি থাকে তাহলে আমরা কি করব, এটা যোগ করব। যোগ বিয়োগ করে আমরা এই টাকাটা দ্বিতীয় ঘরে দিয়ে দিব। এটা কি বের হলো, নিট ক্রয়। এখন এই বাদ বিক্রিত পণ্যের ব্যয়ের ভিতর আরও কোন কোন এন্ট্রি আসবে, একটা থাকবে আন্তঃপরিবহন, এটা আসবে ক্রয় পরিবহন। আন্তঃপরিবহন ও ক্রয় পরিবহন এটা থাকবে রেওয়ামিলের ভিতরে। আন্তঃপরিবহনও থাকতে পারে, ক্রয় পরিবহনও থাকতে পারে। অবশ্যই এইখানে বহি পরিবহন আমাদের এই বিক্রিত পণ্যের ব্যয়ের ভিতর নিয়ে আসা যাবে না। বহি পরিবহন মানে বিক্রয় পরিবহন, আর আন্তঃপরিবহন মানে ক্রয় পরিবহন। তাহলে আমরা এই বিক্রিত পণ্যের ব্যয়ের ভিতর আন্তঃপরিবহন অথবা ক্রয় পরিবহন, শুধু পরিবহন থাকলে তাও আমরা এই বিক্রিত পণ্যের ব্যয়ের ভিতর দেব। টাকাটা এই সাইডে দিয়ে দিলাম। তারপর মজুরি আমাদের রেওয়ামিলের ভিতরে থাকবে। হ্যাঁ, মজুরির সাথে যদি কাজ থাকে তাহলে আমরা প্রথম ঘরে লিখব, আর যদি কাজ না থাকে তাহলে আমরা দ্বিতীয় ঘরে লিখব। মজুরির ভিতর যদি মজুরি থাকে রেওয়ামিলের ভিতর, সমন্বয় বলা থাকে যে মজুরি কি আছে, অগ্রিম আছে, তাহলে অগ্রিম থাকলে কি হয়, বাদ যায়, আর বকেয়া থাকলে কি হয়, যোগ হয়। আমি এখানে একটা লিখে দিছি, অগ্রিম থাকলে কি হয়, বাদ যায়, আর বকেয়া থাকলে যোগ হয়।
তাহলে আমরা যদি বকেয়া থাকে তাহলে মজুরি লিখে প্লাস বকেয়া এখানে লিখে টাকার ঘরে টাকা দিয়ে দিব, আর যদি অগ্রিম থাকে তাহলে আমরা মাইনাস করব। আবার আমদানি শুল্ক অবলিক শুল্ক, এটা প্রত্যক্ষ খরচ। আমরা এটা থাকবে রেওয়া মিলের ভিতরে। আমদানি শুল্ক থাকলে আমরা কি করব, এটা বিক্রিত পণ্যের ব্যয়ের ভিতর দিয়ে দিব। শুধু শুল্ক থাকলে তাও আমরা বিক্রিত পণ্যের ব্যয়ের ভিতর দিয়ে দিব। ডক চার্জ অবলিক বন্দর চার্জ, এই দুইটার ভিতর যে কোনো একটা থাকবে অথবা দুইটাই থাকবে। আমরা এটাও প্রত্যক্ষ খরচ, এটা আমরা দিয়ে দিব। জাহাজ ভাড়া একটা প্রত্যক্ষ খরচ, এটা আমরা দিয়ে দিব। জাহাজ ভাড়া অথবা জলযান ভাড়াও থাকতে পারে, বেশিরভাগ থাকে জাহাজ ভাড়া। এই সম্পূর্ণ টাকা আমরা কি করব, যোগ করে এইখানে লিখব। লিখে আবার বাদ সমাপনী মজুত পণ্য, আমি বলছি যে এটা থাকবে সমন্বয়ের ভিতরে যে টাকা কম থাকবে সে টাকা আমাদের নিতে হবে। আমি এখানে একটা লাইন লিখছি, সমাপনী মজুত পণ্যের মধ্যে যে টাকা কম থাকবে ওই টাকা নিতে হবে। তাহলে আমরা যে টাকা কম আছে সে টাকা আমরা এখানে নিব। নিয়ে এই টাকার সাথে এই টাকা কি করব, বাদ দিব। বাদ দিয়ে এই ঘরে নিয়ে যাব। যে টাকা থাকবে এটা নিট বিক্রয়ের সাথে বাদ বিক্রিত পণ্যের ব্যয় আমরা কি করব, বাদ দেব। বাদ দিয়ে যে টাকা হবে সেটা হচ্ছে আমাদের কি, মোট মুনাফা। এটা ক্লোজ করে দেব। আশা করি সবাই বুঝতে পারছো। সবাই আগামী পর্বে আমরা আলোচনা করব পরিচালন মুনাফা নিয়ে। তোমরা অবশ্যই আগামী পর্বটা দেখবা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।